অরুণের বুকটা খাঁ করে, কান্নায় গলা জড়িয়ে আসে। সে আর ফোন করে না। ছেলের হাত আস্তে করে ধরে ছোট ছোট চুমু দেয়। পাতা ভোরের হাতটা আলগোছে ছাড়িয়ে গম্ভীর মুখে বলে, ঔষধ লাগিয়ে দিয়েছে ডক্টর। অরুণ আর চোখে পাতার দিকে তাকিয়ে সরে আসে, কিছু বলে না। তবে তার ইচ্ছে করছে ছেলেটাকে তুলে বুকে জড়িয়ে নিতে, কিন্তু সাহস হয় না ওই কোল থেকে উঠিয়ে নিতে। আশ্চর্য, সে কি ভয় করছে পাতাবাহারকে? অরুণ বন্ধুদের পাশে গিয়ে বসে। ফয়সাল জীবন মুখে হাত দিয়ে আছে। অরুণ এখানে বসায় তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভাই এজন্যই বলে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবে না, এখন বোঝো মজা। ফয়সাল কণ্ঠ আর একটু খাদে নামিয়ে বলে, তখন আবেগের ঠেলায় মেরে দিলি থাপ্পড়। বাঘের মতন গর্জন উঠেছিল মাম্মা, এখন বিড়ালের মতন মিউ করো কেন? কি পাওয়ার ফুস? বলে কিটকিটিয়ে হেসে উঠে দুজন। অরুণ চোখ রাঙায়। দুজন পরিস্থিতি বিবেচনা করে চুপ করে। তবে এরকম পরিস্থিতিতেও তাদের অধরে হাসি যেন থামে না, তাই বেরিয়ে যায় কেবিন থেকে। শুভ গলা খাকারি দিয়ে উঠে দাঁড়ায়। পাতার কাছে গিয়ে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, ভোর, বাবা এখন কেমন লাগছে? বেশি ব্যথা করছে? ভোর পিটপিট করে চায়, বিড়বিড় করে উত্তর দেয়, একটু একটু ব্যথা করছে, ভালো লাগছে না। সহজ সরল জবাব। পাতার চোখ আবারও ভরে ওঠে। ইস, যদি একজনের ব্যথা আরেকজনের ভিতর ট্রান্সফার করা যেত। শুভ তার গালে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে। বলে সেও বেরিয়ে যায়। কেবিনে ওরা তিনজন, পাতা, অরুণ ও ভোর। ডাবল বেডের কেবিনেটা। ঘরের দুই প্রান্তে দুই বেডে দুজন বসে আছে। পাতা ভোরের মাথা কোলে নিয়ে বেডে হেলান দিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অপর বেডে অরুণ চুপচাপ বসে, দৃষ্টি পাতাতে। সেভাবে কথা বলে সব ঠিক করে নিবে, এভাবে আর থাকা যাচ্ছে না। সে রাগে আবেগের বশে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে থাপ্পড় মেরে খুব বড় অপরাধ করেছে, সে স্বীকার করে। মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, পাবে না? মেয়েটার যে কোনো দোষ নেই, বরং তার ছেলেকে বাঁচাতে নিজের ব্যাপারেও একবারও ভাবেনি, ঝাঁপিয়ে পড়েছিল। শুধু একটা শুকনো সরি বললে ব্যাপারটা মীমাংসা হবে না, তবে কিছুটা হলেও তার অনুতাপ বোধ কমে যাবে। সে উঠে আসে, গলা খাকারি দিয়ে কিছু বলবে এর আগে দরজায় নক করে কেউ। ভিতরে প্রবেশ করে আসমা বেগম, আদুরি, আরিয়ান, লতা, লাবণী আক্তার, লাবিব ও আতিকুর ইসলাম। অরুণের আর কিছু বলা হয় না। পুরো কেবিন লোক সমাগমে ভরে যায়। সবাই ভোরের সাথে টুকটাক কথা বলে মাথায় হাত বুলিয়ে দেয় ছলছল চোখে। লতাও তার ব্যতিক্রম নয়। সে ভোরের সাথে কথা বলে পাতাকে উদ্দেশ্য করে বলে, তুই তো অসুস্থ, রেস্ট করা প্রয়োজন। এক কাজ কর, তুই আমাদের সাথে বাড়ি চল। ভোরের খেয়াল রাখার জন্য তার বাবা আছে। নিজের ছেলের খেয়াল আশা করি সে খুব ভালোভাবেই করতে পারবে। তুই নিজেই অসুস্থ হয়ে আরেকজনের খেয়াল রাখবি? যদি এদিক সেদিক হয় তাহলে তো আবার থাপ্পড় জুটবে। স্পষ্ট ও ভদ্র ভাষায় খোঁচা। উপস্থিত সকলে বুঝতে পারে খোঁচার হকদারকে। অরুণ গম্ভীর মুখে পকেটে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে। লাবণী আক্তার মেয়েকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলে। লতা চুপ থাকার মেয়ে মোটেও না। লোকটা তার বোনকে সবার সামনে থাপ্পড় মারবে, ধাক্কা দেবে, চিল্লাচিল্লি করবে, আর সে এমনি ছেড়ে দেবে? কি হলো, উঠছিস না কেন? ওঠ। পাতা কিছু বলে না, চুপচাপ বসে থাকে। ভোর উঠে বসে পাতার গলা জড়িয়ে বলে, আম্মু তুমি গেলে আমিও যাব। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, আমি যাব না। কেন? লাতিগুতো খেতে তোর ভালো লাগে? অপমানিত হয়ে সুখ পাস? উনি সবার সামনে তোকে মারার সাহস কিভাবে পায়? নাকি এসবে তুই অভ্যস্ত? অরুণ হনহন করে বেরিয়ে যায় কেবিন থেকে। পাতা তার যাওয়া দেখে বোনের দিকে তাকিয়ে শক্ত করে বলে, আপু, এটা হসপিটাল, আর বাচ্চার সামনে কি সব বলছো? আমি যাব না, তোমরা যাও। এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা মিটিয়ে নিব। কাকে কি বলছি আমি? তোর তো আত্মসম্মান বোধটাই নেই। বাঙালি বউ, হাজবেন্ডের 7 খুন মাফ। ভোরের চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। পাতা ঠাহর করতে পারে। ছেলেকে বুকের সাথে আরেকটু সেটে নিয়ে বলে, এখন আত্মসম্মান বোধ নেই তো কি করব? জন্ম হওয়ার আগেই যার মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে, সে কিভাবে দাঁড়াবে? 3 বেলা খাওয়ার খোটা শোনার পরেও ক্ষুধা নামক মহামারীর কাছে হেরে ভাতের থাল নিয়ে বসতে হয়েছে, তার আবার কিসের আত্মসম্মান বোধ আপু? উপস্থিত সবাই বাঘখাড়া লতা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আতিকুর ইসলাম আস্তে করে বেরিয়ে আসে। কোন মুখে দাঁড়িয়ে থাকবে এখানে? আসমা বেগম, আদুরি, আরিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। লাবণী আক্তার ঠোঁটে ঠোঁট চেপে পাতার মাথায় হাত রেখে বেরিয়ে যায় কেবিন থেকে। লতা বোনের হাত মুঠোয় ভরে বলে, পাতু, তোর এই বড় বোন সব সময় তোর সাথে আছে। আসছি আমি, ভালো থাকিস। সেও চলে যায় লাবিবকে নিয়ে। পরিবেশ থমথমে। ভোর ফুপাচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। পাতা থেকে বালিশে শুইয়ে দেয়। আসমা বেগম একটা ব্যাগ পাতার দিকে বাড়িয়ে বলে,
এতে ড্রেস আছে তোমার অরুণের, চেঞ্জ করে নাও, আর এই ব্যাগে খাবার আছে। পাতা ব্যাগটা নেয়। সত্যি চেঞ্জ করা প্রয়োজন, তার কুর্তিটা ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়, ওড়নার অবস্থাও নাজুক। সে বেড থেকে নামবে, ভোর তার ওড়না টেনে ধরে বলে, আম্মু তুমি চলে যাবে না তো? না বাবা, চেঞ্জ করে আসছি। আদুরি ওর কাছে বসতো। পাতার কথায় আদুরি ভোরে শিওরে বসে। আসমা বেগমও তার কাছে বসে টুকটাক কথা বলে। পাতা ওয়াশরুমে যাবে, এর মধ্যে বাইরে থেকে কেমন গন্ডগোলের আভাস আসে, উঁচু গলায় আওয়াজ শোনা যায়। পাতার বুকটা ধক করে ওঠে। লতা আপু আবার ওনার সাথে কাটাকাটি করছে না তো? পাতা ব্যাগটা রেখে দরজা খুলে বেরিয়ে যায়, তার পিছনে আরিয়ানও বেরিয়ে আসে। কিসের গন্ডগোল শোনা যায়? আরিয়ানের কথায় পাতা বিরক্ত হয়ে বলে, আপনি যেখানে আমিও সেখানে কিভাবে বলবো? আরিয়ান বড় বড় পা ফেলে এগিয়ে যায় পাতা পিছনে। তাদের কেবিনের 4 কেবিন পরের কেবিনে দুটো লোক টাকা নিয়ে ঝগড়া করছে উঁচু গলায়। পাতা আরিয়ান স্বস্তির শ্বাস ছেড়ে ব্যাক করে। আমি ভেবেছিলাম ভাই তোমার বোনের সাথে ঝগড়া করছে। আমিও। বলেই পাতা আরিয়ানের দিকে তাকায়। আরিয়ানও চায়। হঠাৎ দুজনেই হেসে উঠল শব্দ করে। অরুণ গম্ভীর মুখে এগিয়ে আসছে, হাতে কিছু ফলফলাদি, আইসক্রিম, কেক, পানির বোতল সহ আরো কিছু জিনিস। তার সাথে তার বন্ধুরা সবাই মিলে অরুণকে লেকপুল করছে। অরুণ কিছু বলছে না দেখে তারা আরো আশকারা পেয়ে বসে। অরুণ বিরক্ত হয়, তার মন মেজাজ বিক্ষুব্ধ। এখন লেকপুল করার মতো পরিস্থিতি আছে, কিন্তু এই বন্ধু নামক আজব প্রাণীদেরকে এটা কে বোঝাবে? এরই মধ্যে হঠাৎ দেখে লতা লাবিবের হাত ধরে হনহন করে আসছে। অরুণের কপালে ভাঁজ পড়ে। শুভ লতার উদ্দেশ্যে বলে, কোথায় যাচ্ছ এমন করে? আন্টি আঙ্কেল কই? লতা জবাব দেয় না, থমথমে মুখে হাঁটতে হাঁটতে তাদের পাশ কাটিয়ে চলে যায়। রাসেল কপালে ভাঁজ ফেলে বলে। অরুণও জবাব দেয় না, হাঁটার গতি বাড়িয়ে দেয়। লেফট টার্ন নিতে এর চোখে পড়ে পাতা ও আরিয়ানকে। অরুণ বড় বড় পা ফেলে তাদের সামনে দাঁড়িয়ে বলে, এখানে তোরা কি হয়েছে? ওদিকে দুটো লোক ঝগড়া করছে কিছু নিয়ে। তোমার আম পাতা জোড়া যা ভেবেছে তার বোনের সাথে লেগেছে তোমার। আরিয়ান হেসে বলে। অরুণের কপালে ভাঁজ পড়ে, এদের কি কমন সেন্সের অভাব? তার ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে আর এদিকে এরা হাসছে। তার ছেলের ব্যথার কাতর মুখটা দেখে মায়া হয় না? তারা রাইট টার্ন নিয়ে কেবিনের উদ্দেশ্যে হাঁটা দেয়। পাতা পায়ে ও শরীরে ব্যথা হওয়ার দরুন আস্তে হাঁটতে থাকে। অরুণ লক্ষ্য করে হাঁটার গতি কমিয়ে দেয়। পাতার পায়ে পায়ে ধীরে হেঁটে যায়। হঠাৎ অরুণ পাতার বাহু ধরে। পাতা সেটা দেখে ঝটকায় সরিয়ে দেয়। অরুণ হাত পকেটে ঢুকিয়ে বলে, সত্যি অসুস্থ তুমি? রেস্টের প্রয়োজন, লতার সাথে যেতে পারতে। এই কথা মোটেই বলতে চায়নি অরুণ। মুখ ফসকে বেরিয়ে গেল যেন। পাতার পদযুগল থেমে যায়। অরুণ পাতার হাত ধরে বলে, সরি, একদম বলতে চাইনি, চলো পাতা ভার। পাতা আস্তে হাত ছাড়িয়ে নিয়ে উল্টো পথে হাঁটা দেয়। অরুণ এগিয়ে এসে তার বাহু ধরে আটকায়। সরি বলছি তো, প্লিজ সিনক্রেট করো না, চলো। পাতা ঝটকায় হাত ছড়িয়ে অরুণের পেটে হাত রেখে ধাক্কা দেয়। অরুণ পিছিয়ে যায় 2 কদম। পাতা এক প্রকার চিল্লিয়ে বলে, সিনক্রিয়েট করছি আমি, একদম এগোবেন না। অরুণ থেমে যায়, শান্ত গলায় বলল, পাতাবার কুল, আমি শব্দ স্বীকার করছি, চলো। ভোর, আমি গিয়ে কি করব? আপনার ছেলে, আপনি আছেন তো। পাতা শান্ত গলায় বলল। অরুণ এগিয়ে আসে, পাতার হাত ধরে বলে, তোমারও ছেলে, চলো। পাতা আবারও ধাক্কা দেয়। আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে। ভোর আম্মু ডাকে আমায়, আমি তার মা। সেটা ভোর মানে, আমি মানি, কিন্তু আপনি অরুণ সরকার মানেন না। আপনার কাছে তো আমি ভোরের আয়ার মতো, শুধু মাসে মাসে বেতন না দিয়ে একটু একটু যত্ন নিন। ইতিমধ্যে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে গেছে। শুভ, ফয়সাল, রাসেল ও জীবন আগেই উপস্থিত হয়েছে। অরুণের চোয়াল শক্ত হয়, ধমক দিয়ে বলে, বেশি হয়ে যাচ্ছে, ভেতরে চলো। পাতা তার চেয়েও গলা উঁচিয়ে বলে, যাব না আমি, কি করবেন? এখন অপমান বোধ ফিল হচ্ছে। অপমান বোধ শুধু আপনার আছে, আমার নেই। ভোরের কষ্ট শুধু আপনার বুকের ব্যথা হয়, আর কারণ না। কথায় কথায় ধমক ঝাড়ি। আরে আমি শালা ভাবি যে ভালোবেসে শাসন করে। হাসে পাতা, চোখের পানি বাদ ছেড়ে দিয়েছে। পাতা হাতের উল্টো পিঠে সেটা মুছে নিয়ে বলে, আমি ভোরের আম্মু। আপনি মনে রাখবেন, মা হই আমি তার। ছেলের জন্য আমার বুকটাও ধুকপুক করছিল, শ্বাস আটকে আসছিল। আপনার চোখে পড়েনি। আপনি একজন স্বার্থপর লোক। আমাকে বলেন ভোরের মা হতে, অথচ নিজেই আমাকে তার মা ভাবতে পারেন না। আমি মানছি আমার আরো খেয়াল রাখা উচিত ছিল, তবুও আমি আমার সর্বোচ্চটা দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করেছি। কিন্তু ভাগ্য বলতে একটা কথা আছে না? এখন যদি আপনি থাকতেন বাড়িতে, তারপরে এমন ঘটনা ঘটতো, তখন আপনি কার উপর দোষ বর্তাতেন? পিনপন নীরবতা। অরুণের মুখে কথা নেই, চোখ মুখ স্বাভাবিক, যেন আয়নার প্রতিচ্ছবিতে তার দোষগুলো তুলে ধরা হচ্ছে। শুভ পাতার কাছে আসে, তার মাথায় হাত রেখে বলে, পাতা, যথেষ্ট হয়েছে। অরুণ, যা ভোরের কাছে, আমি আছি। পাতা চোখ মুখ মুছে। শুভ নির্দ্বিধায় তার হাত ধরে নিয়ে যায়। পাতাও বাধ্য মেয়ের মতো তার সাথে হাঁটতে থাকে।
অরুণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছু পল, তারপর উল্টো ফিরে কেবিনটার দিকে চলে যায় সুরসুর করে। ফয়সাল জীবন তার পিছু পিছু। হাসপাতালের পাশে একটা চা স্টলে বসে আছে পাতা ও শুভ। একটা অল্প বয়সী ছোকরা 2 কাপ চা দিয়ে যায় তাদের হাতে। শুভ চায়ে চুমুক বসিয়ে পাতাকে বলে, খাও, ফ্রেশ লাগবে। পাতা ফু দিয়ে চুমুক দেয়। শুভ পাতার দিকে তাকিয়ে থাকে, হালকা হেসে বলে, তুমি খুব ভালো মেয়ে পাতা। পাতা তার দিকে চায়। শুভ সামনে দৃষ্টি রেখে বলে, কিন্তু আমার বন্ধুটা মোটেও ভালো না, সত্যিই ভালো না। তুমি বলো ভালো? পাতা পিটপিট করে চায় সে কি না বলবে। শুভ পাতার জবাব আশা না করে বলে, বলতে পারো বন্ধুর হয়ে সাফাই গাইছি বা ইমোশনাল গল্প শুনিয়ে ওর দোষ ঢাকতে চাইছি, তবুও বলবো আমি। পাতা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। শুভ বলতে থাকে, ওই শালার ট্রাস্ট ইস্যু আছে, কাউকেই সহজে ভরসা করতে পারে না, ভরসা করলেও খুঁত স্বভাবের। অরুণের সাথে আমাদের পরিচয় কিশোর বয়স থেকেই, একসাথে থেকেছি, খেলেছি, মারামারি, বিড়ি সিগারেট সব। তাই বলে ভাববেন না উচ্ছন্নে যাওয়া লোক আমরা। উঠতি বয়সে ফ্যান্টাসিতে ভুগে ওসব টেস্ট করেছি একবার করে। অরুণ খুবই চাপা স্বভাবের, কাউকে কিচ্ছুই বলবে না, আমাদেরকেও কখনো কিছু বলেনি। ওর মায়ের স্মৃতি খুব একটা মনে নেই, কিন্তু ওর মাকে খুব ভালোবাসতো। মা আন্টি অরুণকে ভালোই বাসতো, তবে আঙ্কেলের সামনে বেশি বেশি কেয়ার করতো। আঙ্কেলের অনুপস্থিতিতে কেয়ার কমে যেত একটু একটু। ব্যাপারটা অরুণের মনে বেশ দাগ কাটে, তবুও কিছু বলতো না। প্রতিবেশীরা অরুণের সামনে সহানুভূতি দেখালেও আড়ালে আসমা আন্টির কানে বিষ ঢালতো। পরের ছেলে পরই হয়, সময় হলে কালসাপ হয়ে দংশন করতে দ্বিধাবোধ করবে না। অরুণের নিজ কানে শোনা। থাক সেসব কথা। আরিয়ান এলে অরুণ আসমা আন্টির কেয়ারনেসে বিরাট ফারাক খুঁজে পায়। তরুণ তবুও মেনেই চলতো, আরিয়ানের সাথে পড়তো না। আঙ্কেল বকতো মাঝে মাঝে, উত্তম মধ্যমও দিত। ওই শালা যেন মজা পেত, আঙ্কেল যা বারণ করবে সেদিকেই তার ঝোঁক বেশি। আরিয়ানের সাথে ওর কিছু নিয়ে মারামারি হয়। সেদিন আসমা আন্টি অনেক কথা শোনায়। তরুণের সবচেয়ে কানে বেজেছিল তার মরহুম মাকে নিয়ে কটূক্তি। ব্যাস, অরুণের ভুলভাল পাল্টাতে শুরু করে। তারপর আমাদের সাথেই থাকতো। বর্ষার সাথে ওর ভালোই ভাবসাব হয়। আঙ্কেলের কাছে বললে পজিটিভ উত্তর পায়। মাঝে আঙ্কেলের চলে যাওয়া, অরুণ ভেঙে পড়ে সেবার। আসমা আন্টি তখন স্নেহের হাত বাড়িয়ে দিয়েছিল, অরুণ লুফে নেয়। বর্ষার সাথে ধুমধাম বিয়ে হয়, ভোর আসে, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ শুনি ডিভোর্স নেবে দুজন। আমরা সবাই অবাক। অরুণ কখনো কিছু বলেনি যে তাদের মধ্যে ঝামেলা হয়। ডিভোর্সের পর টুকটাক কিছু বলে। ভোরকে নিয়ে ও খুবই পজিটিভ। ওর গায়ে একটা পিঁপড়া বসলেও পিঁপড়ার 14 গোষ্ঠীর ব্যান্ড বাজিয়ে দেবে। কোলে কোলে রাখতো। নিজে বকবে, মারবে, ইটস ওকে। অন্য কেউ টোকা দিলে লন্ডভন্ড করে দেবে। ছোটবেলায় মাকে হারানো, তারপর বাবাকে হারানো, ভালোবাসার বিয়ের পর ডিভোর্স, সব মিলিয়ে ও মোটেই স্বাভাবিক নয়। থামে শুভ, পাতার দিকে আর চোখে চায়। আমি ইঞ্জেকশন দেওয়ার কথা বলায় দেখেছো কিভাবে মারলো? ও এমনই, ছেলের বেলায় হুঁশজ্ঞান হারিয়ে অবুঝ বনে যায়। আমি একটুও ওর সাফাই গাইছি না। তুমি ওকে একটু টাইট দেবে। ওর আজকের ব্যবহার খুবই দৃষ্টিকটু ছিল। মানছি ছেলের এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছিল, তবুও কাজটা মোটেই ঠিক করেনি। ওকে ওর ভুল বুঝতে হবে। ও অনুতাপে পড়ুক একটু, তবে তুমি দূরে ঠেলে দিও না। ও স্বার্থপর, কিন্তু তোমাকে ভালোবাসে। মিছে বলছি না, ট্রাস্ট মি। রাত গভীর হতে এখনো ঢের বাকি। ঘড়িতে সবে 8:30। কেবিনটা পুরোই অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। ভোর ঘুমে আচ্ছন্ন। অরুণ ছেলের পাশে শুয়ে আছে। পাতা অপর বেডে একাই ঘুমিয়ে পড়েছে। অরুণ একবার ভেবেছিল ডাকবে এই বেডে শুয়ে পড়ার জন্য, কিন্তু সিঙ্গেল বেড, জায়গা সংকুলান, তার উপর মেয়েটা তার উপর রেগে আছে। একটু আগের ঘটনায় যেন জড়তা আরো ভিড় জমায়। বলতে পারেনি অরুণ, তার চোখে ঘুম ধরা দেয়নি এখনো। আরিয়ানরা 7টার দিকে চলে গেছে। পাতা তারও বেশ পরে কেবিনে আসে। শুভ তার পেছনে প্রবেশ করে। অরুণ আর চোখে চেয়েছিল। পাতা অবশ্য ফিরেও তাকায়নি। ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। অরুণের বন্ধুরা বিদায় নেয়। পাতা চেঞ্জ করে এসে দেখে ভোর ঘুমিয়ে পড়েছে। বেডে কমলার খোসায় ছড়াছড়ি। পাতা বেড ছেড়ে নেয়। অরুণ চুপচাপ বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। পাতা ব্যাগ থেকে অরুণের শার্ট প্যান্ট বের করে বেডের কিনারায় রাখে। মুখে বলেনি ঠিকই, কিন্তু অরুণ বুঝতে পারলো চেঞ্জ করতে বলেছে তাকে।
অরুণের মনটা খানিকটা পুলকিত হলো কি, তবে সে যায় না চেঞ্জ করতে, ভাবে পাতা মুখে বলবে তাকে, কিন্তু তার আশায় গুড়ে বালি মিশিয়ে পাতা কিছুই বলে না। ছোট টেবিলের উপর রাখা ব্যাগ থেকে খাবারের বক্স বের করে খাওয়া শুরু করে আপন মনে। অরুণ খানিকক্ষণ গম্ভীর মুখে সব অবলোকন করে বেড থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায় হনহন করে। বেরিয়ে এসে পাতার সামনে চেয়ারে বসে। পাতার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি, তবে টেবিলের একটা বক্স ঠেলে দেয়, যার অর্থ হয়তোবা এটা দাঁড়ায় এটা তার ভাগের খাবার। অরুণ কপালে গাঢ় ভাঁজ ফেলে বক্স হাতে নেয়। মোরগ পোলাও। অরুণ ঘুমন্ত ছেলের দিকে তাকায়। মোরগ পোলাও ছেলেটার পছন্দের। ছেলেকে রেখে সে কিভাবে খাবে? নামবে না তার গলা দিয়ে। অরুণ উঠে বেডে শুয়ে পড়ল ছেলের পাশে। পাতা বক্স আটকে উঠে পড়ে। পুরো কেবিনে পায়চারি করে অপর বেডে শুয়ে পড়ে। ভাবতে ভাবতেই অরুণের চোখ লেগে যায়, কিন্তু ছেলের গোঙানির আওয়াজে অরুণ ধরফর করে ওঠে। ছেলেটা ঘুমের ঘোরেই কাঁদছে। অরুণ তার গায়ে গলায় কপালে হাত বুলায়। জ্বর এসেছে হালকা। অরুণ উঠে বসে। ব্যাগ হাতড়ে পাতার এক ওড়নার একাংশ ছিঁড়ে ওয়াশরুম থেকে ভিজিয়ে আনে ছেলের কপালে রাখে। ভোরের ঘুম হালকা হয়ে আসে, সরিয়ে দেয় জলপট্টি। বিড়বিড় করে বলে, কুকুর আবার আসবে আব্বু, ভোরকে কামড়াবে। তুমি মাকে ডাকো, আমার শীত করছে, অনেক ভয় করছে। অরুণের ছেলের কাঁধ গলিয়ে হাত রেখে উপরে তুলে বলে, কলিজা আব্বু আছে, ভয় নেই, ঘুমাও তুমি। ভোর এবার নিভু নিভু প্রদীপের মতো চোখ খুলে পিটপিট করে চায়। বাবাকে দেখে ঠোঁট উল্টিয়ে বলে, শীত করছে, ব্যথা করছে, মাকে আনো বাবা, ভোরের কষ্ট হচ্ছে। অরুণ কপাল থেকে ভেজা পট্টি সরিয়ে চুমু খায়। বাহুতে জড়িয়ে নিয়ে বলে, তোমার আম্মু ঘুমাচ্ছে, সেও অসুস্থ তাই না? আব্বু আছে না তোমার কাছে? ভোর চোখ বুজে নিয়ে বলে, মার বুকে ব্যথা থাকলে ব্যথা কমে যায়, কষ্ট হয় না বাবা। অরুণ ছেলের শুকনো ঠোঁটে বেশ কয়েকবার চুমু দিয়ে বালিশে শুইয়ে দেয়। উঠে এসে পাতার বেডে বসে। মেয়েটা ঘুমাচ্ছে, গালে হাত রেখে। হাত পা গুটিয়ে রেখেছে, ঠান্ডা লাগছে বোধহয়। অরুণ তার কপালে গলায় ভাঁজে হাত রাখে। না, জ্বর আসেনি। পাতার গালে হাত রাখে, বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করে আস্তে করে বুলিয়ে দেয়। মেয়েটার ফর্সা গাল লালচে হয়ে আছে। থাপ্পড়টা জোরেই পড়েছিল হয়তোবা, তার অতশত খেয়াল নেই। সে তো ছেলেকে দেখেই পাগল হয়ে গিয়েছিল, মেয়েটাকে খেয়ালই করেনি। করলে হয়তো থাপ্পড় মারার মতো দুঃসাহস দেখাতো না। অরুণ ঝুঁকে এসে গালে অধর ছোঁয়ায় কয়েকবার। গভীরভাবে চুম্বন বসিয়ে সোজা হয়। গায়ের উপর থাকা চাদরটা সরিয়ে দিয়ে হাতের ক্ষত স্থানে হাত বলিয়ে চুমু দেয়। পেটের ক্ষত দেখার জন্য কামিজটা উপরে তুলে। নাভিকুণ্ডের একপাশে ছোট ব্যান্ডেজ। অরুণের হাত সেথায় ছুঁয়ে যায়। পাতা ঘুমের ঘোরে কেঁপে কেঁপে উঠে। কামিজ নামিয়ে পাতার গালে হাত রেখে ডাকে। পাতার ঘুম হালকা হয়। পিটপিট করে চোখ খুলে অরুণ আবার ডাকে, এই পাতাবার। পাতার ঘুম ছুটে যায়। এত আদুরে গলায় সুন্দর সম্বোধনে ডাকায় পাতা ফেলফেল করে যায়। অধরকণে হাসি ফুটবে ফুটবে ভাব। পাতার মস্তিষ্ক সচল হয়, হুড়মুড়িয়ে উঠে বসে। অরুণ উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, ছেলেটা জ্বর এসেছে, ব্যথায় গঙ্গাচ্ছে, বিড়বিড় করে মাকে ডাকছে। ওর পাশে একটু শুয়ে বুকে নেও না পাতাবার। পাতা চোখে মুখে চিন্তার উদ্রেক স্পষ্ট দেখা। সে তড়িঘড়ি করে নেমে ভোরের কাছে যায়। কপালে গলায় হাত রেখে দেখে সত্যি জ্বর এসেছে। অরুণ ভেজা কাপড়ের টুকরা পুনরায় ভিজিয়ে পাতার কাছে দেয়। পাতা ভোরের কপালে দিলে ভোর চোখ খুলে পাতাকে দেখে ঠোঁট নাড়িয়ে দুর্বল গলায় বলে, আম্মু, কুকুরগুলো আবার আসছে, আমার ভয় করছে, হাতে পায়ে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। পাতা ভোরের পাশে গায়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে বাবা, আর কোনো কুকুর নেই। তুমি বাজে স্বপ্ন দেখেছো। ভোর কপালের কাপড় ফেলে পাতার বুকে মুখ লুকিয়ে বলে, আম্মু, আমার শীত করছে, তুমি শক্ত করে জড়িয়ে ধরো, তাহলে ব্যথা পালিয়ে যাবে। এই তো নিয়েছি। বাবা কিছু খাবে? বিস্কুট, কেক? ওয়ে, তুমি শুধু আমার। পাতা ভোরকে জড়িয়ে ধরে বুকের মধ্যেখানে আগলে নেয়। অরুণের দিকে তাকিয়ে বলে, টেবিলে রিপোর্ট আছে, সেখানে ডক্টর নাজনীনের নম্বর আছে, কল করুন, আমি কথা বলবো তার সাথে। অরুণ সরকার ঝটপট ফোন লাগিয়ে পাতার কাছে দিয়ে চুপচাপ ব্যথিত নয়নে দাঁড়িয়ে থাকে। ব্যথা পেলে মানুষ সবার আগে মাকে স্মরণ করে। মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে মা ডাক। মা যে ব্যথা উপশমের সবচেয়ে কার্যকরী ওষুধ। মানুষ অসুস্থ হয়ে পড়লে সবার আগে মায়ের সান্নিধ্য খুঁজে বেড়ায়, কেননা মায়ের হাতের ছোঁয়ায় রহমত, আদর, ভালোবাসা মিশে আছে। সেই ছোঁয়া মানুষকে সুস্থ হতে সাহায্য করে। মায়ের সান্নিধ্য পেলে কষ্ট লাঘব হয়। অরুণের চোখ ভিজে ওঠে। তার লাস্ট কবে শরীর খারাপ করেছিল মনে নেই। সে খুব একটা অসুখে বিসুখে পড়ে না, হয়তোবা যত্ন নেবার কেউ নেই, তাই উপরওয়ালা অসুখে বিসুখে পড়তেই দেয় না। সে যখন মেসে প্রথম প্রথম উঠল, সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়। 10 দিনের জ্বরে ভুগেছিল। তখন সে জ্বরের ঘরে মা করেছিল, তার বন্ধুরা বলেছিল তাকে। এরপরও বেশ কয়েকবার অসুখে ভুগেছিল। তখনও মায়ের কথা খুব মনে পড়ত। মায়ের পুরনো স্মৃতি মনে করে ভুলে থাকার চেষ্টা করত, কিন্তু হায়,
স্মৃতিগুলোই যে আবছায়া, চোখের পাতায় ভাসে না। পাতা ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় এটা স্বাভাবিক। ছোট্ট নাজুক শরীরে এত ডোজের টিকা, সাথে শরীরের ক্ষত, জ্বর আসাটাই স্বাভাবিক। যে ওষুধগুলো খাওয়াতে বলেছিল তাতে জ্বরের সিরাপ ছিল। টেনশনের কিছু নেই, ঠিক হয়ে যাবে, একটু পর জ্বর নেমে যাবে। পাতা আশ্বস্ত হলেও বুকের ভিতর খচখচ করে। সে ফোন রেখে দেয়। ভোরের মাথায় হাত বুলিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ছেলেটা নাক টানছে, জলপট্টি দিতে হবে না, আরও ঠান্ডা লাগবে, একটু সরিষার তেল হলে ভালো হয়, মাথায় ঘষে দিলে ভালো লাগবে। অরুণ ফোনটা নিয়ে বেরিয়ে যায়। এখন সরিষার তেল কোথায় পাবে? অরুণ চলে গেলে পাতা ভোরকে তুলে বসায়। মুখটা ধুয়ে দিয়ে আপেল দেয়। ভোর এক কামড় দিয়ে মুখ কুচকে নেয়। পাতা জোর করে না। টেবিলে রাখা বক্সটা খুলে কয়েক লোকমা পোলাও খাওয়ায়। জ্বরের মুখে ঝাল ঝাল মোরগ পোলাও ভালো লাগায় ভোর খায়। এরই মাঝে অরুণ আসে, হাতে ছোট তেল পানি ও জুসের বোতল। পাতা হাত ধুয়ে ভোরের মাথায় তেল ঘষে দেয়। ছেলেটা কয়েক লোকমা খেয়েছে, বাকিটুকু খেয়ে নিন, নষ্ট করে কি লাভ। গম্ভীর মুখে বলে পাতা। তার গোমড়া মুখ দেখে অরুণও মুখটা গম্ভীর বানিয়ে বলে, খিদে নেই আমার। পাতা আর কিছু বলে না। ভোরের মাথায় তেল মালিশ করে বুকে ও হাতে পায়ের তালুতে ঘষে দেয়। ছেলেটার শীত লাগছে বলল, আর হাত পাও ঠান্ডা হয়েছিল, এখন একটু আরাম পাবে। সত্যি ভোর আরাম বোধ করে। মুচকি হেসে বলে, আম্মু এখন একটু ভালো লাগছে আমার। পাতা হেসে তার গালে মুখে আদর করে বুকে জড়িয়ে বলে, এখন চুপটি করে ঘুমাও বাবা, সকালে উঠে দেখবি সব ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। ভোর হুম বলে চুপটি করে পড়ে থাকে। হঠাৎ বাবার কথা খেয়াল হয়। উকি দিয়ে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু আই এম ফাইন, তুমি খেয়ে নাও, না হলে তোমার অসুখ করবে, তখন আমার একটু ভালো লাগবে না। পাতার অধরকোণে হাসি ছড়িয়ে পড়ে নিমিষেই। ছেলেটার সব দিকেই খেয়াল। অরুণ এগিয়ে এসে ঝুঁকে ছেলের কপালে চুমু দেয়। পাতা কাঠ হয়ে পড়ে থাকে। লোকটা তার উপর ঝুঁকে আছে। ভোর যে তারই বুকে থেকে উকি দিয়েছে। অরুণ সরে এসে খাবার খেয়ে নেয়। ওয়াশরুম হয়ে এসে ভাবে কোথায় শুবে। এখানে ছোট বেডে 3 জন আটবে না, আর অন্য বেডে তার ঘুম হবে না। সেই বেডে অল্প একটু জায়গায় নিজেকে মানিয়ে নিবে ভেবে উঠতে নিলে পাতা শক্ত গলায় বলে, ছোট্ট একটা বেড দুজনেরই ঠিকঠাক জায়গা হয় না, অন্যত্র যান। আমি ম্যানেজ করে। আমি পারবো না মানিয়ে নিতে। এরকম কাঠের মতো শক্ত জুবানের পৃষ্ঠে অরুণ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মেয়েটা এভাবে বলতে পারলো। তার পাতাবাহার তো এতটা কঠোর নয়। তাহলে আজকের ব্যবহারে কি তার এত পরিবর্তন? অরুণ কঠোর পাতা চায়, তবে সেটা অন্য সবার ক্ষেত্রে। তার ক্ষেত্রে নরম চঞ্চল ঘেরা পাগলাটে মেয়েটাই মানানসই। অরুণ দীর্ঘশ্বাস ফেলে লাইট নিভিয়ে বেডে গা এলিয়ে দেয়। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সিলিং বরাবর। নিঃশ্বাস তার ভারী হয়ে আসে। তার জীবনে পাতার সুখের আগমন ঘটে, কিন্তু সময়ের সাথে সেটা হারিয়ে যায়। এবার আর সে হারাতে দেবে না। অরুণ প্রায় আধা ঘন্টার মতো ওভাবে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে বালিশ ভিজে যায়। একসময় অরুণ উঠে বসে। আবছা আলোয় ওপাশে বেডে আসে। পাতা কাত হয়ে ভোরকে বুকে জড়িয়ে শুয়ে আছে। পেছনে অল্প জায়গা আছে, সেটুকু অরুণের মতো বলিষ্ঠ দেহের মানবের জন্য যত সামান্য, তবুও সেটুকু জায়গায় নিজের শরীর এলিয়ে দেয়। পাতার পিঠের সাথে বুক ঘেঁষে শুয়ে পড়ে। এক হাত ছেলের পিঠে রেখে দুজনকেই বাহুবন্ধনে বেঁধে নেয়। পেছনে কিঞ্চিত পরিমাণ জায়গাও নেই। ওপাশে ফিরলে আর রক্ষা নেই, ধপাস করে পড়ে যাবে। পাতার উন্মুক্ত ঘাড়ে নাক ঠেকিয়ে শ্বাস টেনে নেয় অরুণ। এখন একটু ভালো লাগছে তার। দম বন্ধকর পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলেছে। পাতা বুজে রাখা চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে ভোরকে নিয়ে ওদিকটায় আরেকটু সেটে যায়। অরুণ চমকে উঠে। মেয়েটা ঘুমায়নি। অরুণ সৃষ্টি হওয়া স্বল্প দূরত্বটুকু ঘুচে নেয়। আবারও বলিষ্ঠ বুকের সাথে লেপটে যায় পাতার পিঠ। অরুণ পাতার মসৃণ উন্মুক্ত ঘাড়ে নাকমুখ ঘষে, কানের পিঠে গভীরভাবে চুমু দিয়ে বলে, ওখানে দম বন্ধ হয়ে আসছিল, ট্রাস্ট মি। আর মানিয়ে নিতে হবে না, আমি সামলে নেব, প্রমিস। সকালবেলা সূর্যমামার আগমনের বেশ সময় পেরিয়ে গেছে। ঘড়িতে সময় 10টার এদিক ওদিক হবে। সরকার মহলের পরিবেশে থমথমে ভাব বিরাজ করছে। হবে না কেন? সরকার বাড়িতে বর্ষার আগমন ঘটেছে। কালও এসেছিল বিকালবেলায় ভোরের জন্মদিন উপলক্ষে। ভোরের আহত হওয়ার ঘটনা শুনে বেশ উদ্বিগ্ন হয়েছিল। হাসপাতালে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছিল, কিন্তু কেউ ঠিকানা দেয়নি। বর্ষা বেশ রাগারাগি করেছে। অরুণের সাথে তার ডিভোর্স হলেও বরুণ তার ছেলে, এই সত্যটা কেউ মুছে দিতে পারবে না। ভোরের উপর তারও অধিকার আছে। আসমা বেগম গম্ভীর মুখে দু একটা জবাব দিয়েছিল, তবে বর্ষা দমে যায়নি। আসমা বেগম আর তর্কে জড়ায়নি, তবে তার বোন আসমানি বেগম কোমর বেঁধে নেমেছিল। বর্ষাকে তীক্ষ্ণ কথার বানে চৈত্রে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু বর্ষা পরদিন সকালে হাজির হবে এটা তাদের ভাবনাতীত ছিল। এখন এসে ড্রয়িং রুমে সোফায় বসেছে, আর ওঠার নাম নেই। গতকাল ছেলেকে সঙ্গে আনলেও আজ সে একাই এসেছে।
কারোর কোনো কথার জবাব সে এখনো দেয়নি, চুপচাপ বসে আছে। সে আজ পণ করেছে ছেলেকে দেখবে, কথা বলবে, প্রাণ ভরে আদরও করবে। সরকার বাড়ি মেহমানে ভরপুর ছিল কাল দুপুরের ঘটনার পর। অনেকেই চলে গেছে, বার্থডে পার্টিও ক্যান্সেল হয়ে গেছে। এখন বাড়িতে মেহমান বলতে আসমানি বেগম ও তার 2 নাতি নাতনি, রুবির মা আর সাবিনা চৌধুরী। সাবিনা বর্ষার সামনে সোফায় বসে চা খাচ্ছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বাড়ির প্রায় সকলেই ড্রয়িং রুমে উপস্থিত আছে, শুধু আনিকা ও আরিয়ান বাদে। বর্ষার ওতে ভাবান্তর নেই। গেট পেরিয়ে একটা গাড়ি বাড়ির আঙিনায় প্রবেশ করে। মেন গেটের সামনে গাড়ি দাঁড় করালে গম্ভীর অরুণ সরকার নেমে আসে, পাজা কোলে ঘুমন্ত ছেলে। পরপর পাতা নেমে আসে, তার হাতে ব্যাগপত্র। আভারি এগিয়ে এসে পাতার হাত থেকে ব্যাগপত্র নিয়ে নেয়, সাথে বাড়ির থমথমে অবস্থার প্রতিবেদন পেশ করে। অরুণের গম্ভীর মুখটায় চিন্তার ছাপ দেখা মিলে। হঠাৎ বর্ষা আর পাতার স্বাভাবিক মুখটা নিমিষে অন্ধকারাচ্ছন্ন নেমে আসে। বুকের ভিতর কেমন অদ্ভুত অনুভূতির আগমন ঘটে। সেথায় হালকা ভয়, ঈর্ষা, বিরক্ত, আশঙ্কা, আরও কিছু উপাদানের সংমিশ্রণে তার মনটা বিক্ষিপ্ত হয়ে ওঠে। অরুণের পাশে দাঁড়িয়ে তার কোমরের কাছে শার্টের কোনা চেপে টান দেয়। অরুণ আভারির কথায় মনোযোগী ছিল, এহেন টান পড়ায় ঘাড় ফিরিয়ে চায়। পাতা মুখে কিছু বলে না, নাকের পাটা ফুটিয়ে ভোরের পা ধরে টান দেয় আস্তে। অরুণ কিছু বুঝতে পারল না, ভ্রু উঁচিয়ে শুধায় হোয়াট? পাতা বিরক্তির সাথে তাকিয়ে ভোরকে নিজের কাছে টেনে নেয়। ভোর পা দুটো দিয়ে পাতার কোমর পেঁচিয়ে ঘুমের ঘোরেই পাতার গলা জড়িয়ে ধরল। পাতা ভোরকে নিয়ে হনহন করে ভিতরে হাঁটা দেয়। পাতার আগমনে ড্রয়িং রুমের সকলেই তার দিকে তাকায়, বর্ষাও ব্যতিক্রম নয়। পাতার কোলে ভোরকে দেখতে পেয়ে সে হন্তদন্ত পায়ে এগিয়ে আসে। পাতা থামে না, বর্ষাকে পাশ কাটিয়ে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। পেছনে থেকে বর্ষা ভোরকে ডাকে। ভোর ঘুমে আচ্ছন্ন থাকায় সাড়া দিতে পারে না। বর্ষা পাতাকে ডাকবে, কিন্তু পাতার নামটা তার স্মরণে নেই, তবুও সে ডাকে। এক্সপ্রেস মি, দাঁড়াও। এই মেয়ে। পাতা মোটেও দাঁড়ায় না, কারো কোনো কথাকে তোয়াক্কা না করে চলে যায় নিজের রুমের উদ্দেশ্যে। রাগে অপমানে বর্ষার মুখটা লালিমায় ছেয়ে যায়। এরই মধ্যে অরুণের আগমন ঘটে। সাবিনা চৌধুরী অরুণের কাছে এসে জিজ্ঞাসা করে, কি অবস্থা ছেলেটার? ডাক্তার কি বললো? অরুণ বর্ষার দিকে এক পলক তাকায়। আশেপাশে সকলের নজর তার উপর, সকলেই তার উত্তর শোনার অপেক্ষায়। অরুণ গম্ভীর গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো, ক্ষত শুকোতে শুরু করেছে, 2-1 দিনের ভেতরে শুকিয়ে যাবে, আর টিকেও চলছে। বড় বউয়ের কি অবস্থা? দুজনে ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। অরুণের কথা শেষ হতে বর্ষা এগিয়ে এসে অরুণের সম্মুখীন হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই বলে, আমি বরুণের সাথে দেখা করব। তোমার ওই পিচ্ছি বউটা হন করে নিয়ে গেল আমার ছেলেকে। আমি ডাকলাম, তোয়াক্কাই করলো না। অরুণ তার থেকেও স্বাভাবিক গলায় বলে, She is always his mother. You should take permission from her. Now she will let her son meet you or not. That's her thing. বর্ষার মুখশ্রী থমথমে। আমি হিজ মাদার। বরুণের সাথে দেখা করতে, কথা বলতে আমার ওই মেয়েটা পারমিশন লাগবে? বরুণ যদি একবার শুনে তার মা এসেছে, সে ছুটে চলে আসবে। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা এপাশ ওপাশ করে অলস ভঙ্গিতে বলে, তোমার সিলি কথাবার্তা শোনার মুড আমার নেই। ছেলে ঘুমাচ্ছে, তার ঘুম অতীব জরুরি। বর্ষা কিছু বলবে, অরুণ তাকে থামিয়ে দিয়ে আপন গতিতে চলে যায়। এমনিতেই পাতাবাহার তার সাথে কথা বলছে না, তার উপর এই আপদের আগমন। তার রানী সাহেবার রাগের মাত্রা নিশ্চয়ই আরো বেড়েছে। অরুণ রুমে প্রবেশ করে দেখে দুজন বিছানায় শুয়ে আছে। সেও বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু সুবিধা করতে পারে না। উঠে ওয়াশরুমে যেতে যেতে বলল, গোসল করব আমি, কাপড় বের করে রেখো। আদেশমূলক বাক্য। পাতা ভেঙচি কাটলো। এই নাকুচু ম্যানারলেস লোক জীবনেও শুধরানোর নয়, এখনো হুকুম করছে। তার হুকুম পালন করতে যেন পাতা মুখিয়ে আছে। হঠাৎ নক করে কেউ, পাতা ভাবে বাড়ির কেউ হবে, তাই আসতে বলে। কিন্তু বর্ষাকে দেখে তার মুডটাই নষ্ট হয়ে যায়। বর্ষা এসে বিছানায় বসে। পাতার চিল্লিয়ে বলতে ইচ্ছা করে, এটা আমার বিছানা, আমার রুম। এখানে বসা তো দূর, এই রুমে আপনার প্রবেশ করারও কোনো অধিকার নেই। এক্ষুনি বের হয়ে যান, কিন্তু বলতে পারে না। সে অতটাও অভদ্র নয়। সে উঠে বসে, ভোরের গা ভালো করে কমফোর্টারে ঢেকে দিয়ে এসির পাওয়ার কমিয়ে দেয়। বর্ষা নাক মুখ কুচকে বলে, তখন কতবার ডাকলাম, শুনলে না কেন? বর্ষা বিরক্তির মাত্রা বেড়ে যায়। বরুণকে ডাকো, কথা বলবো আমি। ঘুমোচ্ছে। ছোট করে জবাব দেয় পাতা। তার কথা বলতে ইচ্ছে করছে না মোটেও। ইচ্ছে করছে মহিলার বড় বড় চুলের গোছা ধরে বের করে দিতে। বর্ষা এবার মেজাজ হারিয়ে বসে। আশ্চর্য, ডাকতে বললাম ডাকো। তোমার হাজবেন্ডের সাথে লুতুপুতু করতে আসিনি যে এমন মুখ বানিয়ে রাখবে। আমি আমার ছেলের কাছে এসেছি। পাতা গোল গোল করে চায়, সবাই শুধু তার উপরে চিল্লাচিল্লি করবে। দুনিয়ার মানুষের অভাব। পাতা থমথমে মুখে জবাব দেয়, আওয়াজ নামিয়ে ভদ্র ভাষায় কথা বলুন। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের ব্যাপারে একটা কথাও বলবেন না। আমি পাতা সহ্য করব না। হাজব্যান্ড আমার, ছেলেও আমার। ইউ মাস্ট বি গেট লস্ট ফ্রম মাই রুম। বর্ষা শক্ত চোয়ালে পাতার দিকে তাকিয়ে বলে, অরুণ কোথায়?
পাতার নাকের পাটা ফুলে ওঠে। এই মহিলা আবারও তার জামাইয়ের নাম নিচ্ছে। মহিলার ওই টকটকে লিপস্টিক দেওয়া ঠোঁটে পাতা হামানদিস্তায় পিষবে। সে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। লোকটার গোসল শেষের পথে বোধ হয়, কাপড় চোপড় তো নেয়নি। অর্ধনগ্ন অবস্থাতেই না বেরিয়ে আসে। সে বর্ষার কথায় তোয়াক্কা না করে আলমারি থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। সাথে সাথেই দরজা অল্প খুলে যায়, একটা লোমশ হাত বেরিয়ে আসে। পাতা কাপড় চোপড় দিয়ে বর্ষার সামনে দাঁড়ায়, শান্ত গলায় বলে, ছেলেটার শরীর ভালো নয়, এখন ঘুমোচ্ছে, ডিস্টার্ব করা ঠিক হবে না, আপনি আসতে পারেন। বর্ষা উঠে না। কমফোর্টার শরীর দিয়ে ভোরকে ডাকে। ভোর চোখ খুলে নিমিত্তে বর্ষাকে দেখে গোল গোল করে চায়। কয়েকবার পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করে সে স্বপ্ন দেখছে নাকি সত্যি। যখন বুঝতে পারে এটা স্বপ্ন না বাস্তব, তার চোখে মুখে যেন ঝিলিক দিয়ে ওঠে। বর্ষার গলা জড়িয়ে মা ডাকে। পাতা নিষ্পলক চেয়ে থাকে, স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকটা খালি হয়ে যায়। এতক্ষণ বর্ষা নামক মহিলার প্রতি ঈর্ষান্বিত হলেও এবার কেটে যায়। পাতার মনে হয় সে এতদিন মোহমায়ের জালে আটকে পড়েছিল, সদ্য ছিটকে বেরিয়ে এলো। যে দুঃখকে সে নিজে ডেকে এনেছে, সেই দুঃখ নিয়ে পাতা কি করে আফসোস করবে? ভোরের গর্ভধারিণী সে নয়, তার সাথে তার রক্তের টান নেই, তার সঙ্গে কেবল মনের টান, আত্মার টান আছে বোধ করি। বাচ্চাটা যখন তাকে আম্মু ডাকে, পাতা নিজেকে মামা অনুভব করে। কাল রাতেও যখন বাচ্চাটা তার বুকে মাথা রেখে মামা করছিল, পাতার এক মুহূর্তের জন্য মনে হয়নি সে তার সৎমা বা বাচ্চাটা তার নয়। কিন্তু এখন এই মহিলাকে মা ডাকলো তার ছেলেটা, মনে হলো সে কোনো তৃতীয় ব্যক্তি। পাতার চোখ ভরে ওঠে। ভোর তার মায়ের গলা জড়িয়ে গল্প করছে, কাল কিভাবে কুকুর আক্রমণ করেছিল। বর্ষা মনোযোগ দিয়ে শুনছে, কখনো কখনো চুমু দিচ্ছে ভোরের গালে। ভোরও প্রত্যুত্তরে আদর করতে ভোলে না। তাদের পাশে দাঁড়িয়ে পাতা যে টইটুম্বর চোখে চেয়ে আছে নিষ্পৃহভাবে, সেটা কি ভোরের চোখে পড়ে না? পড়বে কিভাবে? রক্তের টান যে নেই। পাতা অগোচরে চোখের পানি মুছে নেয়। তার ইচ্ছে করছে ভোরকে ওই কোল থেকে ছিনিয়ে বুকের মাঝখানে লুকিয়ে রাখতে। এর মাঝেই অরুণ সরকার বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, গলায় তোয়ালে ঝুলানো। পাতা সেদিকে তাকায়। নিমিষেই সব রাগ অভিমানের সুর সুরঞ্জিত হয় লোকটার উপর বর্তায়। সব দোষ এই নাকুচু ম্যানারলেস অসভ্য বেহায়া লোকটার। অরুণ এগিয়ে এসে গম্ভীর মুখে পাতাকে উদ্দেশ্য করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।